এইভাবে দিন যেতে লাগলো। ইমনের সেন্স ফেরে না আর রিফাও এতে হতাশ হয় এবং খুব পরিশ্রমও করছে। রিফার কাজে আনাফ অনেক খুশি এবং মুগ্ধ। দিনে দিনে আনাফও রিফার প্রতি দুর্বল হয়ে পড়ছে। দিনরাত শুধু রিফাকে নিয়েই ভাবে। আনিফাও তার ভাইয়ের এমন পরিবর্তন লক্ষ্য করছে, কিন্তু কিছু বলে না। আর নিধি তো সে নাহিদের জন্য অনেক পাগল, না চাইতেও নাহিদকে ভালোবেসে ফেলেছে, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়ে প্রপোজ করতে পারে না। আর নাহিদ, সে তো তার পরিবার এবং অফিস নিয়েই থাকে, মাঝে মাঝে একটু আধটু আনাফের সাথে দেখা করে। এভাবে 3 মাস কেটে যায়। রিফা তো আনাফের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। এতে আনাফ বিরক্ত। আর ওদের কোম্পানির ডিলটাও খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়। এটা সম্ভব হয়েছে শুধু রিফার জন্যই। আনিফাও অনেকটা অবাক হয় রিফা এত ভালো কাজ দেখে। তাই সেদিন রিফার কাছে প্রথম দিনের জন্য ক্ষমা চেয়ে নেয়। আর আনিফা আনাফকে বলে, সত্যি তোকে ফার্স্ট প্রাইজ দেওয়া উচিত এত ভালো একজনকে চুজ করার জন্য। সেদিন আনাফ উত্তরে শুধু মুচকি হাসি দেয়। আনাস সাহেব ছেলের এত ভালো পজিশন দেখে খুবই গর্বিত। একদিন নাদিয়া এসেছে আজ আনাফের সাথে দেখা করতে। এই কয়েক মাসে নাহিদও আনাফকে নাদিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আনাফ নাদিয়ার সাথে ভালো ব্যবহার করলেও আনাফের একদম সহ্য হয় না, কারণ নাদিয়া গায়ে পড়া স্বভাব। তার গায়ে পড়া স্বভাব সবসময় আনাফের অপছন্দ। তবুও আনাফ কিছুই করার ছিল না, কারণ সে নাহিদের বোন। নাদিয়া ফোন টিপতে টিপতে আনাফের রুমের দিকে এগোচ্ছিল, আর রিফা ফাইল ঘাঁটতে ঘাঁটতে সামনের দিকে যাচ্ছিল। অমনি রিফা নাদিয়ার সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে রিফার হাত থেকে ফাইলটা পড়ে যায়, আর নাদিয়ার ফোনটাও। নাদিয়া ফোনটা হাতে নিয়ে অগ্নিদৃষ্টিতে তাকালো। রিফা, সরি ম্যাম, আই এক্সট্রিমলি সরি, আসলে আমি ফাইল চেক করছিলাম তাই। নাদিয়া, জাস্ট শ্যাট আপ, 3rd ক্লাস মেয়ে তুমি। জানো আমার ফোনের দাম কত? রিফা, সরি ম্যাম, ওয়েট, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি আপনার ফোন। বলে মোবাইল নিতে গেলে তখনই নাদিয়া রিফার হাত ঝাড়ি মেরে বলে, নাদিয়া, খবরদার আমাকে বা আমার ফোনকে টাচ করবা না তোমার ওই ময়লা হাত দিয়ে। রিফা, ম্যাম, ময়লা কোথায়? নাদিয়া, তুমি তো এই কোম্পানির কাজের বুয়া, রাইট? তখন ওখান দিয়ে মুক্তা আর জয় কথা বলতে বলতে যাচ্ছিল। অমনি নাদিয়ার কথাগুলো শুনতে পেল। মুক্তা, হে, কে আপনি? অফিসে ঢুকে একজনকে অপমান করছেন? আপনার তো রাইট নেই এই কোম্পানিতে এসে একজন মেয়েকে অপমান করবেন। নাদিয়া, ইউ শ্যাট আপ, একজন কাজের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আমি তোমার থেকে শিখব? জয়, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ মিস, যার সম্পর্কে জানেন না তাকে নিয়ে এভাবে বলছেন। আর আপনি এমন কোন মহারানী যে আপনি যা ইচ্ছা করবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? হু আর ইউ? নাদিয়া, আমি তোমাদের বসের উড বি ওয়াইফ, সো এখানে আমার কথা বলার রাইট আছে, ওকে? মুক্তা, কি বলে এই পাগল মেয়ে? এই বলে মুক্তা জোরে জোরে হাসতে লাগলো, আর সাথে জয়ও। রিফা সব চুপচাপ দেখছে, কিন্তু কিছু বলছে না। নাদিয়া রেগে চিৎকার করে বলতে লাগলো, নাদিয়া, জাস্ট শ্যাট আপ গাইজ, ইটস নট আ জোক। রিফা, ম্যাম, ফোনটা দিন ঠিক করে দিই। বলে রিফা এগোতে নেয়, অমনি নাদিয়া রিফাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মুক্তা তো রিফা বলে চিৎকার দিয়ে ওঠে। রিফা পড়ে যেতেই রিফার ব্যাগ থেকে ফোনটা পড়ে একদম ভেঙে যায়। মুক্তা গিয়ে রিফাকে ধরে ওঠায়। মুক্তা, তুই ঠিক আছিস? উত্তেজিত হয়ে। নাদিয়া রিফার ফোনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যভাবে হেসে বলল। নাদিয়া, হা হা, কি সস্তার ফোন, যার এই চেহারার ঢং আর ফোন! বলেই জোরে জোরে হাসতে লাগলো। ফোনের কথা উঠতেই রিফা ফ্লোরে তাকালো এবং দেখলো ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এটা দেখে রিফার বুকের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। এই ফোনটা যে ইমন রিফার বার্থডেতে গিফট করেছিল। ফ্ল্যাশব্যাক। রিফা, আর কতক্ষণ চোখে কাপড় দিয়ে থাকবো, দূর ভালো লাগছে না। ইমন, আর একটু শোনা, নাও এবার চোখের বাঁধনটা খুলে ফেলো। রিফাও উত্তেজিত হয়ে বাঁধনটা খুলে ফেললো আর অবাক হয়ে গেল। একটা চকলেট কেক, আর তার উপরে হ্যাপি বার্থডে মাই লাভ লেখা, আর পাশে নাইফ। রিফা তো প্রায় কেঁদে দেয় এমন অবস্থা। ইমন আস্তে আস্তে করে বলে উঠল, ইমন, হ্যাপি বার্থডে মাই লাভ, কেমন লাগলো আমার সারপ্রাইজ? রিফা মুচকি হেসে জবাব দিল, খুব সুন্দর। ইমন, এখন কেকটা কেটে ফেলো। তারপর ইমন আর রিফা মিলে কেক কাটলো এবং একে অপরকে খাইয়েও দিল। খাওয়া শেষ হলে ইমন রিফার সামনে একটা গিফট দেয়। রিফা, এতে কি আছে? ইমন,
খুলেই দেখো কি আছে। রিফাও মুচকি হেসে প্যাকেটটা খুলতে লাগলো। প্যাকেটটা খুলে রিফা অবাক। ইমন যে তাকে কোনো ফোন গিফট করবে সেটা রিফা ভাবতেও পারেনি। অবাক চোখে রিফা ইমনকে জিজ্ঞেস করলো, এটা কার জন্য? ইমন মুচকি হেসে দিল, যেহেতু তোমার জন্য এনেছি তো তোমারই হবে, তাই না? রিফা হ্যাঁ, কিন্তু এত টাকা খরচ করার কী প্রয়োজন ছিল? ইমন ও কাম অন, আমি আমার বউয়ের জন্য এনেছি, এতে কার কি? এখন দেখো তো কেমন লাগছে। রিফা ভালো, কিন্তু ইমন আর কোনো কথা না, ফোনে সিম সহ সব কিছু সেট করা আছে বলেই রিফার সাথে কাপল পিক তোলে। সেদিন থেকে ফোনটা হাত থেকে পড়া তো দূরের কথা, কখনো আঁচড়ও লাগতে দেয়নি ফোনে। এতটা যত্ন করেছিল ফোনের, আর আজ সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই ফোনের সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে রিফা আর ইমনের। রিফা ধপ করে ফ্লোরে বসে পড়ল, ফোনটার দিকে তাকিয়ে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ধীরে ধীরে ফোনটার দিকে এগিয়ে সমস্ত টুকরোগুলো নিজের হাতে নিল এবং তাকিয়ে রইল। নাদিয়ার কাছে রিফার সব কিছু ড্রামা মনে হচ্ছে। নাদিয়া ও এই ড্রামা অফ করবা প্লিজ, অনেক টায়ার্ড সব ড্রামা দেখতে দেখতে। কথা বলতে না বলতেই নাদিয়ার গালে অনেক জোরে একটা থাপ্পড় মারল কেউ। সে কেউটা আর কেউ না, সেটা আনাফ। আনাফ অনেকটাই রেগে আছে। আনাফ নাদিয়াকে চড় মারতেই নাদিয়া বলে ওঠে, নাদিয়া হাউ ডেয়ার ইউ, আমায় চড় মারলে কেন? আনাফ হাউ ডেয়ার ইউ, আমার অফিসে ঢুকে আমারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে অপমান করা আর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? হাউ ডেয়ার, রেগে চিল্লিয়ে। নাদিয়া হোয়াট, এই লুজার মেয়ে তোমার পিএ? আনাফ আর একটাও থাপ্পড় দিল নাদিয়াকে। আনাফ আর একবারও ওর সম্পর্কে খারাপ কথা বললে দেখিও কি করি। তুমি মেয়ে বলে তোমায় কিছু বলছি না। নাও গেট লস্ট ফ্রম হেয়ার স্টুপিড গার্ল, রেগে চিল্লিয়ে। নাদিয়া তুমি এই মেয়েটার জন্য এভাবে সবার সামনে অপমান করলে, আমি এই মেয়েটাকে ছাড়বো না বলেই রিফার দিকে তেড়ে যেতে নেয় আর একটা চড় খায় আনাফের থেকে। আনাফ তোর লজ্জা শরম কি নেই? 3টা থাপ্পড় খেলি, আবার ওর দিকে তেড়ে যাচ্ছিস? মেয়ে মানুষের লজ্জাটা বেশি থাকা লাগে, সেই জায়গায় তুই কি বলবো? আই জাস্ট স্পিচলেস, নাও গেট লস্ট ফ্রম হিয়ার, নইলে সিকিউরিটিকে ডেকে তোকে ধাক্কা দিয়ে বের করে দেবো। নাদিয়া এত বড় অপমান এই নাদিয়া উহানকে, লাইক সিরিয়াসলি আমিও তোমাদের দেখে নেব। আনাফ সিকিউরিটি, চিল্লিয়ে। সিকিউরিটি দৌড়ে এসে বলল, সিকিউরিটি ইয়েস স্যার। আনাফ এই সব পাগল ছাগলদের ভেতরে ঢোকার জন্য তোমাদের মাসে মাসে মাইনে দিই, রেগে চিল্লি। সিকিউরিটি সরি স্যার, ভেবেছি আপনার কিছু হয় তাই ঢুকতে দিয়েছি। আনাফ জাস্ট শ্যাট আপ, একে এখন বের করো। নাদিয়া আনাফ তুমি কিন্তু বেশি বেশি করছো, রেগে। আনাফ যা করছি বেশ করছি, তোমাদের মতো মানুষরা আমার অফিসের ক্লিনারদের জুতোর সমানও না, সো আর কখনো অফিসে ঢোকার চেষ্টাও করবা না। নাদিয়া এই নাদিয়া উহান কখনোই এতটা অপমানিত হয়নি যতটা তুমি আমাকে করেছো। নেক্সট ডে দেখো তোমার আমি কি করি। নাদিয়া উহান নামটা শুনতেই রিফার মনটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। অবাক চোখে নাদিয়ার দিকে তাকালো। রিফা এ কি তাহলে সেই নাদিয়া? তবে এটা কি করে সম্ভব? আনাফ নাদিয়ার কথার কোনো উত্তর না দিয়ে, সিকিউরিটি এভাবে কি তাকিয়ে রয়েছো? একে তাড়াতাড়ি ঘাড় ধরে বের করো। না কেন, নাকি তোমাদের চাকরি? সিকিউরিটি নো নো স্যার বলেই নাদিয়াকে নিয়ে গেল। নাদিয়া যেতেই আনাফ রিফার কাছে গেল এবং বলল, আনাফ তুমি ঠিক আছো? রিফা স্যার আমি ছুটি চাইছি, আমি বাসায় যাব। আনাফ আচ্ছা তুমি তাহলে যাও। রিফা ফোনের ভাঙা অংশগুলো নিয়ে বাসায় চলে গেল, আর আনাফ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো রিফার কথা। এদিকে নাদিয়া ড্রাইভ করছে আর ভাবছে, নাদিয়া এত সহজে তোমায় ছাড়বো না আনাফ ওয়াহিদ, তুমি যাই করো না কেন তোমায় আমি বিয়ে করবই, তারপর দেখো তোমার কি হাল করি। বলেই নিজের বাসায় চলে গেল। বাসায় এসে গাড়িতে বসে নিজের জামার হাত ছিঁড়ল, ব্লেড দিয়ে হাত কেটে রক্তটা ঠোঁটের কোনায় লাগালো আর জামায় লাগালো, চুলগুলো এলোমেলো করে, চোখের নিচে কালো দাগ করে
আর চোখে ড্রপ মেশিন দিয়ে চোখের পানি আনলো, হাতে আঁচড়ও দাগ করলো। এরপর গাড়ি থেকে বেরিয়ে সোজা নাহিদের রুমে গেল। আজ নাহিদের বাবা নেই, কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে নাহিদের মাকে নিয়ে। নাহিদ অফিসের কাজের জন্য আর নাদিয়ার জন্য যায়নি। নাদিয়া কাঁদতে কাঁদতে নাহিদের রুমে গেল। তখন নাহিদ ফাইল চেক করছিল। নাদিয়া ভাইয়া বলে চিৎকার দিল। নাদিয়ার গলা শুনতেই নাহিদ দরজার দিকে তাকালো, আর নাদিয়ার অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে যায়। নিজের বোনের এমন অবস্থা দেখে কি বলবে কিছুই বুঝতে পারছে না নাহিদ। নাদিয়া কাঁদতে কাঁদতে নাহিদের গিয়ে জড়িয়ে ধরল। নাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, নাহিদ কি হয়েছে তোর, এই অবস্থা কে করেছে? নাদিয়া কাঁদছে, কিছুই বলছে না। নাহিদ কি হলো বল? নাদিয়া আনাফ বলেই আবার কাঁদতে লাগলো। আনাফের নাম শুনে নাহিদ আরও অনেকটা অবাক হলো। নাহিদ আনাফ মানে? অবাক হয়ে। নাদিয়া হ্যাঁ ভাইয়া, আনাফ। ওনাকে আমি ভালোবেসে ফেলেছি, তাই তাকে বলতে গিয়েছিলাম। বলার পর বলে আর কিছু না বলে আবার কাঁদতে লাগলো নাদিয়া। নাহিদ নাদিয়াকে ঝাঁকিয়ে বলতে লাগলো, নাহিদ কি হলো বল, কি করেছে আনাফ? রেগে। নাদিয়া আমি বলতে পারবো না ভাইয়া, আজ আল্লাহ আমার সহায় ছিলেন, তাই তো কোনো রকমে পালিয়ে এসেছি, নইলে আমার সব শেষ হয়ে যেত ভাইয়া বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো। নাহিদ এসব শুনে অনেকটাই রেগে গেল। তারপর নাদিয়াকে রেখে সোজা আনাফের অফিসে চলে গেল। আর নাদিয়া চোখ মুছে শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, নাদিয়া আমিও দেখে ছাড়বো কি করে বাঁচো তুমি, বলেই জোরে জোরে হাসতে লাগলো। এইদিকে রিফা বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে গেল, তার মায়ের সাথে দেখা না করেই। মা কী রে, এত তাড়াতাড়ি চলে আসলি, আর দরজা আটকালি কেন? রিফা কিছুই বলল না, চুপচাপ এক কোণে বসে আছে আর ভাঙা ফোনটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রিফার মা বুঝতে পারে রিফার মন খারাপ, তাই আর ডিস্টার্ব করে না, সেখান থেকে চলে যায়। রিফার ইমনের সাথে সকল আনন্দের দিনগুলো চোখে ভাসছে। কত আনন্দের দিন ছিল তাদের, কত ছবি তোলা ছিল একসাথে রিফার ফোনে, কিন্তু সেগুলো এক নিমেষেই শেষ করে দিল নাদিয়া। এদিকে আনাফ নিজের কেবিনে বসে আনমনে রিফার কথা ভাবছে। এমন সময় নাহিদ রেগে কেবিনে প্রবেশ করলো। আনাফের কোনো খেয়াল নেই সেই দিকে, সে তো রিফাকে নিয়েই ভাবছে। নাহিদ চিল্লিয়ে আনাফ বলে উঠল। নাহিদের চিল্লানোতে আনাফের ধ্যান ফেরে। আনাফ আরে নাহিদ এভাবে চিল্লাচ্ছ কেন? ভ্রু কুচকে। নাহিদ জাস্ট শ্যাট আপ, তোর সাহস কী করে হলো আমার বোনের সাথে? ছি, এই তোর ইমানদারি? রেগে। আনাফ মানে কী সব যাতা বলছিস, আমি কি করেছি? অবাক হয়ে। নাহিদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। নাহিদ এত কিছু করে এখন এমন একটা ভাব ধরছিস যে তুই কিছুই জানিস না, বা খুব ভালো অ্যাক্টিং জানিস তো দেখছি। আনাফ দেখ, একদম আন্তাজি কথা বলে মাথা গরম করিস না। কিছুক্ষণ আগে তোর বোন এমনি মাথা গরম করে দিয়ে গেছে, এখন আবার তুই এসে শুরু করলি। নাহিদ নাদিয়া মাথা গরম করেছে মানে? ওকে তো তুই নিজেই। আর বলতে গিয়েও থেমে গেল নাহিদ। নাহিদের থেমে যাওয়াতে আনাফ বলে উঠল। আনাফ ওকে আমি নিজেই মানে কি? কি হলো, চুপ করে গেলি কেন বল, ওকে আমি কি? নাহিদ কিছুক্ষণ চুপ থেকে নাদিয়ার বলা সকল কথা আনাফকে বলল। এসব শুনে তো আনাফ বাকরুদ্ধ হয়ে গেল। আনাফ ভাবতেও পারছে না নাদিয়া কি করে এতটা নিচে নামতে পারে। নাহিদ সব তো বললাম, এখন বল কেন করেছিস এরকম আমার বোন নাদিয়ার সাথে? আনাফ হেসে বলল। আনাফ তোর বোনের ক্যারেক্টার ঠিক করতে বল আগে, তারপর কথা বলতে আসিস। নাহিদ রেগে গিয়ে আনাফের কলার ধরে বলতে লাগলো। নাহিদ এমনি আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি আর এখন বলছিস আমার বোনের ক্যারেক্টার খারাপ? রেগে। আনাফ একবার নিজের কলারের দিকে তাকালো
আরেকবার নাহিদের দিকে, তারপর নাহিদের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে টেবিলের সামনে থেকে একটা রিমোট নিল আর এক মনিটর অন করলো। আনাফ, নাও নিজেই দেখে নাও তোমার সাধু বোন কী করেছে। নাহিদ আনাফের কথা তোয়াক্কা না করে মনিটরের সামনে গেল। নাদিয়া রিফার সাথে খারাপ ব্যবহার, তারপরের কাহিনী সবটাই দেখল। এগুলো দেখে নাহিদ স্তব্ধ হয়ে গেল। ভাবতে পারছে না তার বোন এতটা নীচ। নাহিদ মাথা নিচু করে ফেলল, এটা ভেবে যে আনাফ নির্দোষ হয়েও তাকে যা নয় তাই বলেছে। কি মুখ নিয়ে আনাফের সাথে কথা বলবে সেটা বুঝতে পারছে না নাহিদ। আনাফ, কি দেখা হয়েছে? নাহিদ, সরি আনাফ, আসলে নাদিয়ার অবস্থা দেখে সত্যি মিথ্যা যাচাই করার মতো অবস্থায় আমার ছিল না। আর তুই বল, কোনো ভাই নিজের বোনের এমন অবস্থা দেখলে সহ্য করতে পারে? আর সত্যি মিথ্যা যাচাই করা তো দূরে থাক। আনাফ কিছুটা হেসে বলল। আনাফ, আরে বোকা, সরি কিসের জন্য? আমি তো কিছুই মনে করিনি। তুই তো জাস্ট নাদিয়ার খেলার গুটি। তোকে ইউজ করেছে তোর বোন, সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন দেখ তোর বোনের কি হাল করি আমি। নাহিদ, তোর কিছু করা লাগবে না, যা করার আমিই করব। রেগে আনাফ, কোনো প্ল্যান? ভ্রু কুচকে নাহিদ, চল আমার সাথে। আনাফ, কোথায়? অবাক হয়ে নাহিদ, বেশি কথা না বলে চল। আনাফ, ওকে। তারপর নাহিদ আনাফকে নিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। এদিকে নাদিয়া পায়ের উপর পা তুলে পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। এমন সময় নাহিদ আর আনাফ বাসায় প্রবেশ করলো, কিন্তু নাদিয়া তাদের দেখতে পেল না। নাদিয়া এমনভাবে বসে টিভি দেখছে, নাহিদের মাথা তো আগুন ধরে যাচ্ছে এমন অবস্থা। যে বোনটা এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, সেই বোনই আজ নিজের স্বার্থসিদ্ধির জন্য ভাইকে ইউজ করছে। এটা কারই বা খারাপ লাগার কথা না। নাহিদ শান্ত গলায় বলল। নাহিদ, নাদিয়া। নাহিদের গলা শুনতেই নাদিয়া হুড়মুড় খেয়ে উঠল। এতে সব পপকর্ন নাদিয়ার গায়ে পড়ল। এটা দেখে আনাফ ভেতরে ভেতরে হাসছে, তবুও অনেকটা রেগে আছে নাদিয়ার ওপর। নাদিয়া, ভাইয়া এত তাড়াতাড়ি? নাহিদ, আনাফের সাথে তোর বিয়ে দেব, যেহেতু আনাফ তোর সাথে অকাজ করেছে। আনাফ অবাক চোখে নাহিদের দিকে তাকালো। নাহিদের চোখ দিয়ে আনাফকে ইশারা করলো রিল্যাক্স থাকতে, তাই আনাফও আর কিছু বলল না। নাদিয়া তো অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যি? নাহিদ বলে, একদম সত্যি। নাহিদের কথায় নাদিয়া খুশিতে গিয়ে নাহিদকে জড়িয়ে ধরে এবং বলে, নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জানো আমি আজ কতটা খুশি। তো আমার এত কষ্ট এত নাটক আজ সফল। বলেই নাদিয়া মুখে হাত দিল। নাদিয়া, হে আল্লাহ, কি থেকে কি বলে ফেলেছিলাম, এখন ওরা বুঝে ফেলবে না তো? না, ম্যানেজ করতেই হবে, যে করেই হোক। নাহিদ, নাটক মানে কি বোন? বুঝেও না বোঝার ভান করে। নাদিয়া, মানে এতক্ষণ নাটক দেখছিলাম তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। নাহিদ, ও আচ্ছা, তা তুই যদি আনাফের কাজে কষ্ট পেয়ে থাকিস, তাহলে তোর তো নিজের রুমে বসে কাঁদার কথা। তুই তো দেখছি খুব আনন্দে পায়ের উপর পা তুলে টিভি দেখছিস। নাদিয়া, আসলে কষ্টগুলো ভোলার চেষ্টা করছি তো, তাই টিভি দেখছিলাম। নাহিদ, ও আচ্ছা, তা তোর না ঠোঁট কেটে রক্ত বেরিয়েছিল, হাতে বিভিন্ন দাগ ছিল, সেগুলো কি টিভি দেখতে দেখতে মুছে গেছে? নাহিদের কথায় এবার নাদিয়া কি বলবে বুঝতে পারছে না, চুপ মেরে গেছে বেচারি। নাদিয়া ভালোই বুঝতে পেরেছে সে ভালো মতো ধরা খেয়েছে। নাদিয়া, আসলে এবার নাহিদ নাদিয়াকে খুব জোরে একটা চড় মারল। নাহিদ, লজ্জা হওয়া উচিত তোর। আনাফের সাথে এত কাণ্ড করে এসে আমার সাথেও এত বড় বিশ্বাসঘাতকতা করলি। এই তো এত স্নেহ ভালোবাসার দাম দিলি আমাকে। আজ জানিস খুব ঘৃণা হচ্ছে নিজের প্রতি, যে আমার প্রাণের চেয়েও প্রিয় ছোট বোন, সে আজ আমাকে নিজের স্বার্থে ব্যবহার করলো। এই শিক্ষা দিয়েছি আমি আর মম ড্যাড? ছি। নাদিয়া, ভাইয়া আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি আর কখনো এমন করব না।
নাহিদ: একেবারে ভাইয়া বলবি তো তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর ক্ষমা? তুই ক্ষমা ভালোবাসা কি বুঝিস হ্যাঁ? নাদিয়া: প্লিজ আমাকে বোঝার চেষ্টা। নাহিদ: তুই মরে গেছিস আমার কাছে, আর মৃত মানুষের কথা আমি বুঝিও না, বুঝতে চাইও না। বলেই নাহিদ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর আনাফও চলে গেল। নাদিয়া সেখানেই বসে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। এইদিকে আনাফ ড্রাইভ করে বাসায় যাচ্ছিল, এমন সময় ফোনে শোরুম দেখতে পেল। তখনই তার রিফার কথা মনে পড়ে। পরের দিন সকাল। রিফা আজ ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে, কারণ সারা রাত ইমনের দেওয়া স্মৃতি ভাঙা ফোনটা নিয়ে কেঁদেছে, এমনকি রাতে কিছু খায়ওনি। কাঁদতে কাঁদতে অনেক দেরিতে ঘুমিয়েছিল, আর উঠতে দেরি হয়ে গেছে। রিফা তড়িঘড়ি করে অফিসে ঢুকলো, তারপর তাড়াতাড়ি নিজের কেবিনে চলে গেল। নিজের কেবিনে গিয়ে সিটে বসতে নেবে অমনি একটা দামি শপিং ব্যাগ পেল। সেটাতে ছোট্ট একটা চিরকুটে দিয়ে লেখা, দিস ইজ ফর ইউ। এটা দেখে রিফা অবাক হয়ে যায়। তারপর শপিং ব্যাগ থেকে একটা বক্স দেখলো, সেটাও গিফট পেপারে মোড়ানো। তারপর রিফা গিফট পেপারটা খুলে দেখলো, এবং যা দেখলো তা দেখে অবাক। ভাবছে কে দিল তাকে এত দামি একটা ফোন। এগুলো ভাবছিল তখনও অনাফ বলে উঠল, আনাফ, ফোনটা পছন্দ হয়েছে? আনাফের কণ্ঠ শুনে রিফা বসা থেকে উঠে দাঁড়ালো। রিফা: স্যার আপনি? আর ফোনটা? আনাফ: হ্যাঁ, ফোনটা আমি তোমায় দিয়েছি। রিফা: সরি স্যার, আমি এই ফোন নিতে পারবো না। আনাফ: কেন নিতে পারবে না তুমি? রিফা: এমনি স্যার, আমি পারবো না নিতে। আনাফ: নিতে আপনার হবেই, ইটস মাই অর্ডার মিস রিফা। রিফা: বাট স্যার, আমি নিতে পারবো না। আনাফ: আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এখন আপনি বলুন কোনটা করবেন। রিফা: না না স্যার, আমি ফোন নেব, তবুও প্লিজ চাকরিটা নেবেন না প্লিজ। আনাফ মনে মনে অনেকটা খুশি হলো। আনাফ: ওকে। বলেই আনাফ কেবিনে চলে গেল, আর নিজের কেবিনে গিয়ে রিফাকে এক ধ্যানে তাকিয়ে দেখছে, আর রিফা তো কাজই করছে। এইভাবে দিন যেতে লাগলো। হঠাৎ একদিন আনাফের কল আসলো লন্ডন থেকে 2 মাসের জন্য। সেখানে নাকি এক ক্যাম্পেনিং হবে, তার জন্য। আনাফ যেতে চাইছিল না, কিন্তু না গিয়ে উপায় নেই, তাই নিজের মনের সাথে যুদ্ধ করে এয়ারপোর্টে পৌঁছালো, আর ভাবতে লাগলো যদি একবার হলেও শেষবারের মতো তার প্রিয়তমাকে দেখতে পেত। কিন্তু সে রিফা কেন আসবে তার সাথে দেখা করতে? আনিফা: ভালো থাকিস ভাই, নিজের খেয়াল রাখিস, আর হ্যাঁ, রিফার কথা তেমন মনে করা লাগবে না। আনাফ: কিন্তু আমি আপু, ওকে ছাড়া আমি থাকবো কী করে? অসহায় পাবে। আনিফা: আহা, এত বকবক করিস কেন? আমি আর রায়হান থাকছি কি করে হ্যাঁ? আনাফ: তোদের ব্যাপার আমি জানি না, এবং জানতেও চাই না। আমি আমারটা ভেবেই কুল পাই না। আনিফা: হয়েছে, এখন যা, লেট হয়ে যাচ্ছে। আনাফ: আচ্ছা, আল্লাহ হাফেজ। আনিফা: আল্লাহ হাফেজ। তারপর চলে গেল আনাফ। আনিফা কিছুক্ষণ সেখান থেকে বাসায় চলে গেল। এভাবে 2 মাস কেটে গেল। এই 2 মাসে আনাফ তো রিফাকে ছাড়া ধুকে ধুকে মরছে। সারাক্ষণ শুধু রিফাকে নিয়ে ভাবছে, রিফা কি করছে, ভালো আছে কি না, এইসবই। রিফাকে ছাড়া আনাফের নিজেকে পাগল পাগল লাগছে। আনাফের অনুপস্থিতিতে আনিফাই অফিস সামলাচ্ছে। রিফাও কোনো ইচ্ছে নেই আনাফের খবর নেওয়ার, সে শুধু তার কাজ আর ইমনকেই বেশি মূল্য দিচ্ছে। এদিকে নিধিও একদিন হুট করে নাহিদকে প্রপোজ করে বসে, কিন্তু নাহিদ ক্লিয়ারলি বলে দেয় যে আমি আমার লাইফে আমি কোনো মেয়েকে জায়গা দিতে পারবো না। এটা শুনে নিধি অনেকটাই কষ্ট পায়। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, জানেন, কোথায় যেন শুনেছি সত্যি ভালোবাসার মূল্য নেই, কিন্তু বিশ্বাস করতাম না, আর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এনিওয়েজ, কারোর জীবনে কাটা হয়ে থাকতে চাই না। ভালো থাকবেন, হয়তো আজকেই আপনার সাথে আমার শেষ দেখা।
তবে হ্যাঁ, যদি কখনো আমার জন্য আপনার মনে ভালোবাসা জন্মায় তাহলে আমার কাছে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বলেই সেদিনের মতো নিধি নাহিদের থেকে নিজের বাসায় চলে আসে। নাহিদের কেন জানি না বুকে চিনচিন ব্যথা করছিল, কিন্তু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের বাসায় চলে যায়। এরপর থেকে আর নাহিদের সামনে নিধি একবারের জন্যও যায়নি। নিধি এখন আগের মতো নেই, সবসময় চুপচাপ আর একা একা থাকে। মুক্তার সাথেও তেমন আড্ডা দেয় না। এতে মুক্তা চিন্তিত, তাই মুক্তা নিজে থেকে কথা বলতে আসলে নিধি শুধু হ্যাঁ না বলে কথা শেষ করে দেয়। এদিকে আনিফারও বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। আনাফ আসলেই আনিফার বিয়ে হবে। আনাফ দেশে পৌঁছাতেই আগে রিফার জন্য অফিসে যেতে লাগলো। সে যে তার প্রিয়তমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। রিফার জন্য সারপ্রাইজ প্ল্যান করে, সেটা আনাফ নিজের হাতে রেডি করবে। আজই তাকে প্রপোজ করবে এবং খুব শীঘ্রই বিয়েও করে নেবে। সে যে আর অপেক্ষা করতে পারছে না তার মায়াপরীকে পাবার জন্য। কিন্তু আনাফ তো আর এটা জানে না রিফার মন প্রাণ জুড়ে যে একজনই আছে, আর রিফা বিবাহিত। রিফা কাজ করছিল, এমন সময় নিধি আর মুক্তা কেবিনে ঢুকে একটা শপিং ব্যাগ নিয়ে। নিধি আর মুক্তাকে দেখে রিফা বলে উঠল, রিফা, কি হলো, দুজন একসাথে কি মনে করে? মুক্তা, ও কিছু না, না ধর, এটা পরে নে। শপিং ব্যাগটা এগিয়ে। রিফা, কেনই বা এটা পরতে যাব আমি? নিধি, আরে পর তো, আজ আনাফ স্যার আসছেন, পার্টি হবে, তাই বলেছি পরে নে। রিফা, ও তা আমি কেন এটা পরতে যাব? আমি তো অলরেডি একটা ড্রেস পরেছি। নিধি, ও কাম অন, এত বড় পার্টিতে তুই জাস্ট এই সাধারণ ড্রেসটা পরে যাবি, তাও স্যারের পিয়ে? হাউ ফানি। রিফা, কেন, এই জামা পরলে কি এমন হবে? নিধি, রিফার এখানে অনেক বড় বড় বিজনেসম্যানরা থাকবে, তারা যদি তোমায় এই পোশাকে দেখে তো অনেক হাসাহাসি করবে, এতে স্যারের কতটা মানহানি হবে ভাবতে পারছো? রিফা ঢোক গিলে বলল। রিফা, তো এখন আমি কি করব? ভয়ার্ত দৃষ্টিতে। মুক্তা, চুপচাপ রেডি হয়ে আয়। রিফা, আচ্ছা। বলেই রিফা ড্রেসটা নিয়ে চলে গেল। এতে নিধি আর মুক্তা তালি দিয়ে ইয়ে বলে চিল্লিয়ে উঠল। এমন সময় আনাফের কল আসলো। আনাফ, কি রাজি করতে পেরেছ? নিধি, ইয়েস স্যার, একদম নিখুঁতভাবে। আনাফ, গুড, এখানেও সব রেডি, তাড়াতাড়ি নিয়ে আসো রিফাকে, কেমন? নিধি, ওকে স্যার, ঠিক আছে। আনাফ, রাখছি। বলেই আনাফ ফোন রেখে দিল এবং অপেক্ষা করতে লাগলো তার মায়াপরীর জন্য। এদিকে নিধি আর মুক্তা কিছুক্ষণ অপেক্ষা করার পর সামনে তাকিয়ে পুরো অবাক হয়ে গেল। সামনে রিফা শাড়ি ঠিক করতে করতে আসছে। রিফা একটা বেগুনি জর্জেট শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া কোনো সাজ নেই। এতেই খুব সুন্দর লাগছে রিফাকে, মনে হচ্ছে যেন কোনো বেগুনি পরী আকাশ থেকে নেমে এসেছে। নিধি আর মুক্তা তো হাঁ হয়ে আছে রিফাকে দেখে। ওদের দুজনের হাঁ হওয়া দেখে রিফা বলে উঠল, রিফা, কি হলো, এভাবে হাঁ হয়ে আছো কেন? তোরা কোনো ভূত দেখেছিস নাকি? মুক্তা, ভূত নয়, কোনো এক আকাশ থেকে পড়া বেগুনি পরীকে দেখছি হাঁ হয়ে। মুক্তার কথায় রিফা হেসে দিল এবং বলল,
রিফা: তুই না সত্যি একটা পাগল। মুক্তা: চুপ, তুই এত সুন্দর কেন রে বলতো? মেয়ে হয়েও তোকে দেখে না ক্রাশের উপর ব্রাশ হচ্ছি, আর ছেলে হলে তো নিঘাত হার্ট অ্যাটাক করতাম। রিফা: হয়েছে, খুব তো পাম মারতে পারিস দেখছি। নিধি: পাম নয়, সত্যি দোস্ত, ওকে যে কি লাগছে না। অপস। রিফা: হয়েছে, এখন চল। নিধি: ও চল। বলেই তিনজন একসাথে হল রুমের দিকে গেল যেখানে পার্টি হচ্ছে। রিফা এত বড় পার্টি দেখে অবাক হয়ে যায়, কিন্তু সবাই রিফার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রিফার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ। রিফা আরও কিছু সময় এগোতেই দেখে আনাফ বেগুনি পাঞ্জাবি পরে তার দিকে তাকিয়ে আছে। পাঞ্জাবি আর শাড়ি প্রায় হুবহু মিলে, কিন্তু আনাফের হাসিটা রিফা বুঝতে পারছে না। আর আশেপাশের মানুষের চাহনিও দেখে রিফা নিজেকে এলিয়েন মনে হচ্ছে। রিফা: কি ব্যাপার স্যার, আমার মতো সেম কালারের পাঞ্জাবি কেন পরেছে? আনাফ তো রিফাকে দেখে একদম মুগ্ধ। তার কাছে মনে হচ্ছে বেগুনি পরি আকাশ থেকে নেমে এসেছে তার কাছে। আনাফ বুকে হাত দিল রিফার রূপে মুগ্ধ হয়ে, যেন হার্ট অ্যাটাক করবে। আনাফ তো তার পরীকে দেখতে ব্যস্ত, কিন্তু কখন থেকে যে নাহিদ তাকে ডাকছে তার তো কোনো খেয়ালই নেই। নাহিদ: আরে তুই কোথায় হারালি? চিল্লিয়ে। নাহিদের চিল্লানোতে আনাফের ধ্যান ভাঙল এবং বলল, হ্যাঁ বল। নাহিদ: প্রপোজ কি করবি না? আনাফ: হ্যাঁ, রিংটা দে। নাহিদ: এই নে। বলে একটা মিনি রিং বক্স আনাফের দিকে এগিয়ে দিল, আর আনাফও সেটা মুচকি হেসে নিল। রিফাকে সবার মাঝে দাঁড় করিয়ে নিধি মুক্তা সরে গেল। রিফা পেছন থেকে ওদের ডাকলেও ওরা চলে যায়। রিফা আগা মাথা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে, সবাই কি চাইছে তার কাছ থেকে। এর মধ্যে আনিফাও এসে হাজির। ভাইয়ের প্রপোজাল পার্টিতে না এসে উপায় আছে? আনিফা আসতেই আনাফ চলে গেল রিফার সামনে এবং হাঁটু গেড়ে বসল। এতে রিফা আরও অবাক হয়। আনাফ: সেদিন তোমায় প্রথম দেখি, কেন জানি না সেদিন তোমায় দেখে কোনো এক ভালো লাগা কাজ করেছিল, কিন্তু তুমি আমার দিকে একবারের জন্য ফিরে তাকাওনি। অন্যান্য মেয়েরা সব ইন্টারভিউ দিতে নয়, আমাকে দেখতে এসেছিল, আর সেইখানে তুমি আমাকে একবারের জন্য আমার দিকে তাকানোর প্রয়োজন বোধও করলে না। সত্যি তুমি ছিলে একদম আলাদা। এবং এখনও দিন যত যেতে লাগলো আমি তোমার প্রতি আসক্ত হয়ে যাই, কিন্তু তুমি আমার সাথে একবারের জন্য প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে না। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল। তোমার হাসি, মায়াবী চেহারা বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করেছে আমায়। হ্যাঁ, ভালোবেসে ফেলেছি তোমায়, খুব বেশি ভালোবাসি। সব কিছুর বিনিময়ে তোমায় চাই রিফা। উইল ইউ ম্যারি মি? বলেই রিফার দিকে একটা মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে রিফার উত্তরের। কিন্তু রিফা কিছুই বলছে না। বলবে কি করে? তার বুক যে ফেটে কান্না পাচ্ছে। রিফা উত্তর না পেয়ে আনাফ আবার বলে উঠল। আনাফ: উইল ইউ ম্যারি মি রিফা? রিফা: সরি স্যার, আমি বিবাহিত, আর আমার মন প্রাণ জুড়ে শুধু আমার স্বামী আছে। এই বলে সেখান থেকে রিফা দৌড়ে চলে গেল। আনাফ তো পুরাই স্তব্ধ। শুধু আনাফই নয়, বাকিদেরও একই অবস্থা। সবাই নিস্তব্ধতা পালন করছে। কেউ ভাবতেও পারেনি রিফা ম্যারিড, আর আনাফ তো একবারেই না। আনাফের হাত থেকে রিংটা পড়ে গেল। আনাফ এখনও সেই জায়গাতেই হাঁটু গেড়ে বসে আছে। মনে হচ্ছে কেউ তার কলিজা ছিঁড়ে নিচ্ছে। আচ্ছা, এই রকমটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? এগুলো ভাবতে ভাবতে আনাফ উঠে দাঁড়ালো।
আনিফাও সহ্য করতে পারছে না তার ভাইয়ের এমন করুণ দশা, আর না পাচ্ছে কিছু বলে সান্ত্বনা দিতে। কি বলে বা সান্ত্বনা দেবে? আনিফাও তো বোঝে ভালোবাসার মানুষটাকে ছেড়ে থাকা কতটা কষ্টের, তাও আবার জানতে পারে সে অন্য কারোর। এটা কেউ কোনোভাবেই মেনে নিতে পারে না। আনাফ ছাদে বসে বসে ড্রিঙ্ক করছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো পুরো ফুলে লাল হয়ে আছে। তার কানের সামনে শুধু রিফার কথাগুলো বারবার বাড়ি খাচ্ছে। আমি বিবাহিত আর আমার মন প্রাণ জুড়ে শুধু আমার স্বামীই আছে। আনাফকে ছাদে যেতে দেখে রানিয়া ওয়াহিদ আনিফাকে জিজ্ঞেস করলো, রানিয়া, কি হলো বলতো? ছেলেটার এত রাত অবধি ছাদে কি করছে? ঘুমোবে না নাকি? আনিফা কি বলে তার মাকে বোঝাবে বুঝতে পারছে না, তবুও বলল। আনিফা, মাম্মা, ও একটু এমনি হয়তো ঘোরাফেরা করছে, তুমি চিন্তা করিও না, গিয়ে ঘুমাও তুমি, আমি গিয়ে দেখছি। রানিয়া, আচ্ছা, সেই ভালো হবে, আমি যাই, কেমন? গুড নাইট। আনিফা, গুড নাইট মাম্মা, মুচকি হেসে। তারপর রানিয়া ওয়াহিদ চলে গেল আর আনিফাও ছাদে এলো তার ভাইকে দেখতে। আনাফ ড্রিঙ্ক করছে, এটা দেখে আনিফা জলদি গিয়ে বোতলটা নিয়ে নিল আর ফেলে দিল। আনিফার কাণ্ড দেখে আনাফ বলে উঠল, আনাফ, কি হলো? ফেললি কেন? আমার সুখ কি তো সহ্য হয় না? আনিফা, চুপ কর, ড্রিঙ্ক বা স্মোক করে সব প্রবলেম সলভ হয় না। আর দুদিন পর তুই রিফাকে এমনি ভুলে যাবি, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? আনাফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে। আনাফ ঢুলতে ঢুলতে, রিফা, সে তো অন্য কারোর, কি করে সহ্য করব? আমারই চোখের সামনে আমারই ভালোবাসা অন্য কারোর সাথে, বলেই হাসতে লাগলো। আনাফকে হাজারো চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। আনাফ, জানিস আপু, এতদিন টাকাকেই সুখ বলে দাবি করতাম, কিন্তু দেখ, টাকা দিয়ে সুখ কেনা যায় না। আজ আমার কাছে সব আছে, কিন্তু যাকে মন থেকে ভালোবেসেছি সে আজ আমার কাছে নেই। এর থেকে কষ্টের কি হতে পারে বলতো? আনিফা, প্লিজ আনাফ, এমন করিস না, নিজেকে শান্ত রাখার চেষ্টা কর, এভাবে দুনিয়া চলে না। ভালোবাসা যে সব সময় আনন্দই দেয় তা কিন্তু নয়। কিন্তু চিন্তা করিস না, আল্লাহ তোর জন্য ভালো একজনকেই রেখেছে। জানিস তো, আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছে। হয়তো রিফা অন্য কারোর হবে, এটাই হয়তো নিয়তি। এখন এই নিয়তিকে মেনে নে ভাই, এছাড়া আর কোনো উপায় নেই। আনাফ, আমি চাই না এমন অন্য কাউকে, শুধু রিফাকে চাই, শুধু রিফাকে। বলতে বলতে নিজের রুমে চলে গেল আনাফ। আনিফা সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আল্লাহ, এরকম হওয়া কি খুব প্রয়োজন ছিল? আমার এত হাসি খুশি ভাইটা যে ধুকে ধুকে মরছে, যে কখনো ড্রিঙ্কস এর দিকে তাকায়নি পর্যন্ত, সে কি না আজ ড্রিঙ্কস করলো? জানি না আল্লাহ তুমি কি চাইছো। এইভাবে দিন কাটতে লাগলো। আনাফ পরের দিনই জানতে পারে রিফার হাজবেন্ড কোমায় আছে, কবে সেন্স ফিরবে তাও জানা নেই। আর এটা জানতে পেরে তার হাজবেন্ডের চিকিৎসার খরচ জোগাতেই রিফা জবটা করছে, নইলে আনাফ ভেবেছিল রিফার থেকে জবটা নিয়ে নেবে। কিন্তু এসব শুনে আর কিছু বলতে পারেনি। আনাফও নিজেকে আস্তে আস্তে ঠিক করতে লাগলো। রিফাও অফিসে নিয়মিত আসে, নইলে ইমনের চিকিৎসার খরচ চালাবে কীভাবে? আনাফ রিফাকে এখন আগের মতো পাত্তা দেয় না। এখন আনাফ অনেকটা বদমেজাজি হয়ে গেছে, যখন তখন যে কাউকে কথা শোনায় বকাবকি করে। রিফাকেও অনেক বকি শুনতে হয়েছে। এতে রিফার অনেক কেঁদেছিল, কিন্তু শুনতে শুনতে এক পর্যায়ে অভ্যাস হয়ে গেছে। একদিন রিফা কাজ করছিল, অমনি রিফার ফোনে কল আসলো।
ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, ম্যাম। রিফা ফোন রিসিভ করে হ্যালো বলল। তখনই ওপাশ থেকে একজন বলে উঠল, নার্স। ম্যাম, আমি হসপিটাল থেকে বলছি, ইমন স্যারের জ্ঞান ফিরেছে। রিফার এ কথা শুনে আনন্দে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রিফা, কি? আপনি সত্যি বলছেন? উত্তেজিত হয়ে। নার্স, হ্যাঁ ম্যাম, আপনি জলদি আসুন, স্যার আপনাকে ডাকছে। রিফা চোখ মুছে বলল, রিফা, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দিল। রিফা কোনো দিকে না তাকিয়ে ছুটল তার ভালোবাসার কাছে। আজ কতদিন হলো তার ভালোবাসার মুখে একটা শব্দও শুনেনি। রিফা এমন তাড়াহুড়ো করে চলে যাওয়া দেখে আনাফ পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু রিফা ইমনকে ভাবতে এতটাই ব্যস্ত যে তার কোনো দিকে খেয়াল নেই। রিফা না শোনা আনাফও রেগে গেল এবং রিফার পিছন নিল। রিফা একটা অটো করে যেতে লাগলো আর আনাফ নিজের গাড়ি নিয়ে তার পেছন পেছন। রিফা হসপিটালের সামনে এসে নামলো, তারপর ভাড়া মিটিয়ে কোনো দিকে না তাকিয়ে ভেতরে চলে গেল। রিফাকে হসপিটালে দেখে তো আনাফ অবাক। তারপর কোনো কিছু না ভেবে সেও রিফার পেছন যেতে লাগলো। রিফা রিসেপশনে কিছু সিঁড়ি দিয়ে উপরে গেলে সাথে আনাফও। রিফা 3rd ফ্লোরে গিয়ে একটা কেবিনে ঢুকলো আর আনাফ কেবিনের ভেতরে না গিয়ে বাইরে থেকে দেখতে থাকলো, এটা ভেবে যে রিফা কার সাথে দেখা করতে এসেছে, তাও এত জলদি। রিফা ভেতরে গিয়ে দেখে তার স্বামী তার ভালোবাসা এদিক ওদিক তাকিয়ে শুধু রিফা রিফা করছে। নার্স রিফাকে দেখতেই ইমনকে বলল, নার্স স্যার, আপনার রিফা চলে এসেছে বলেই নার্স বাইরে চলে গেল আর আনাফ একটু লুকিয়ে পড়ল। নার্সের কথা শুনেতেই ইমন রিফার দিকে তাকালো। ইমনের চাহনি রিফা তো কেঁদে দিয়ে ইমনকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এটা দেখে আনাফের বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, তাই আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রিফা হাউমাউ করে কেঁদে বলতে লাগলো, রিফা, আমাকে এত কষ্ট কি করে দিতে পারলে তুমি? জানো না তোমায় ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়, কতটা ভালোবাসি তোমায়, সেটা জানো না? ইমন, সবই জানি বউ, এখন তো তোমার কাছে ফিরে এসেছি কিছুক্ষণের জন্য। ইমনের কথায় রিফা ইমনকে ছেড়ে কান্না থামিয়ে অবাক হয়ে বলল। রিফা মানে? অবাক হয়ে। হঠাৎই ইমনের শ্বাসকষ্ট হতে লাগলো। ইমনের এই অবস্থা দেখে রিফা ডক্টর ডক্টর বলে চিল্লিয়ে উঠল। ইমন, রিফা, আমায় কথা দাও, তুমি আরেকটা বিয়ে করবে তো? তোমার বাবা মায়ের পছন্দে? রিফা, এটা তুমি কি বলছো? তোমার কিছু হবে না, আমি তোমায় কিছু হতে দেব না। ইমন, যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমার কথা তোমায় রাখতে হবেই, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। ডাক্তার চলে আসলো এবং ইমনের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগাতে চাইলো, কিন্তু ইমন থামিয়ে দিয়ে বলল। ইমন, কি হলো? উত্তর দাও। রিফা, ইমন প্লিজ অক্সিজেন মাস্কটা পরে নাও প্লিজ। ইমন আর কিছু বলতে নেবে অমনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইমন কথা বলছে না বলে রিফা বলে উঠল। রিফা, কি হলো? তুমি চুপ হয়ে গেলে কেন? কথা বলো। এই বর, কথা কেন বলছো না তুমি? এই কথা বলো। বলেই ইমনের গালে হাতাতে লাগলো, কিন্তু ইমন কথা বলছে না। বলবে কি করে? সে তো চলে গেছে না ফেরার দেশে।
রিফা, ডক্টর, ওর কি হলো? কথা বলছে না কেন? আরে কি হলো? আপনারা এমন দাঁড়িয়ে আছেন কেন? ওর চেক আপ করুন, দেখুন কি হয়েছে ওর। ডক্টর মাথা নিচু করে রইল এবং বলল, ডক্টর, সরি, হি ইজ নো মোর। রিফা তো বাকরুদ্ধ হয়ে যায় এবং ইমনের দিকে তাকায়। রিফা এক ধ্যানে তাকিয়ে রইল ইমনের মৃতদেহটার দিকে। রিফার বাবা মাও কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলো। রিফার ইমনের দিকে এমন তাকানো দেখে ডক্টরকে জিজ্ঞেস করলো, আর ডক্টরও পুরো কথা খুলে বলল। মেয়ের এমন অবস্থা, রিফার মা তো কেঁদেই দিল, আর রিফার বাবা এক কোণে দাঁড়িয়ে রইল। রিফার মা কেঁদে কেঁদে রিফার কাছে গিয়ে বলল, রিফার মা, এভাবে থাকিস না, কিছু তো বল তুই। রিফা, মা, ইমন সত্যি কি আমায় ছেড়ে চলে গেল? মা, বলো না, ও কি আর ফিরে আসবে না আমার কাছে? কখনো কি বলবে না, বউ, আমার মাথায় হাত বুলিয়ে দাও? ও মা, বলো না, নিজের মাকে ঝাঁকিয়ে। রিফার মা, এভাবে বলিস না মা, ইমন কষ্ট পাবে তো। কাঁদতে কাঁদতে রিফা এবার চিৎকার দিয়ে বলতে লাগলো, রিফা, যদি এতই কষ্ট, তাহলে আমাকে ছেড়ে কি করে স্বার্থপরের মতো চলে যেতে পারলো? কি করে? হ্যাঁ, চিল্লিয়ে। রিফার মা, শান্ত হ মা, এভাবে চিৎকার করিস না। কিন্তু রিফা কোনোভাবেই থামল না, চিৎকার করছে তো করছে। এক সময় রিফা জ্ঞান হারিয়ে ফেলল। আনাফ যখন রিসেপশনের সামনে দিয়ে যাচ্ছিল, তখন রিসেপশনে দুজন মেয়ে বলাবলি করছিল। 1 নম্বর মেয়ে, শুনেছিস 304 নম্বর রুমের পেশেন্টটা মারা গেছে? অপর মেয়ে, কি বলিস, কিছুক্ষণ আগেই না জ্ঞান ফিরল? প্রথম মেয়ে, ফিরেছিল, কিন্তু হঠাৎ করেই মারা যায়। অপর মেয়ে, আহারে, আপুটার জন্য খারাপ লাগছে, সে তার হাজবেন্ডকে কতটা ভালোবাসতো। প্রথম মেয়ে, হ্যাঁ, ঠিক বলেছিস। এগুলো শুনে আনাফ বাকরুদ্ধ হয়ে যায়, কারণ 304 নম্বর রুমটা ইমনের। কি বলবে বুঝতে পারছে না, সে ভাবতেও পারছে না রিফার হাজবেন্ড 2 মিনিটেই। আনাফ তাড়াতাড়ি করে আবার কেবিনে গেল। কেবিনে গিয়ে দেখে ইমনের মৃতদেহটা, আর সাইডে দেখে রিফা সেন্সলেস হয়ে পড়ে আছে। আনাফ তাড়াতাড়ি রিফাকে কোলে তুলে নিল, আর ডাক্তারকে বলতে লাগলো ওকে আলাদা কেবিনে দিতে। তারপর আনাফ রিফাকে অন্য কেবিনে নিয়ে গেল। রিফা সেন্স আসে না। এর মধ্যে ইমনকেও দফন করা হয়। আনাফ, রিফার বাবা, নাহিদ আর কয়েকজন মিলে যখন ইমনকে দফন করছিল, তখন আনাফ মনে মনে ইমনকে প্রতিজ্ঞা করে যে আনাফ সবসময় রিফার পাশে থাকবে। দাফনের পরের দিন রিফার জ্ঞান ফেরে, আর জ্ঞান ফিরতেই ইমন ইমন বলে কাহিল হয়ে যায়। আনাফ, নাহিদ, নিধি, মুক্তা, রিফার মা সবাই মিলে ওকে শান্ত করার এবং খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সব কিছুতেই ব্যর্থ সবাই। এভাবে দিন যেতে থাকে। রিফা আস্তে আস্তে শান্ত হয় ঠিকই, কিন্তু সবসময় নিজেকে রুমে বন্দি করে রাখে, কারোর সাথে একটা কথাও বলে না, ঠিকমতো খায় না, দিন দিন প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। ডাক্তার বারবার বলেছে ঠিকমতো খেতে, কিন্তু রিফা যে খায় না, খেতে বললেই বলে খিদে নেই। তবুও জোর করে যতটুকু পারে খাইয়েছে। এভাবে 2 মাস চলে গেল। এতদিনে আনিফারও বিয়ে হয়ে যায়। এদিকে রিফার বাবা এবং মা উভয় চিন্তিত রিফাকে নিয়ে। তারা এবার ঠিক করে নেয় রিফাকে আবার বিয়ে দেবে। তখনই আনাফ তাদের বিয়ের প্রস্তাব দেয়। তারাও এক নিমেষে রাজি হয়ে যায়, কারণ এই 2 মাসে তাদের অনেক যত্ন করেছে আনাফ। রিফা বিয়েতে রাজি না হলেও
ইমনের শেষ ইচ্ছার জন্য বাধ্য হয় বিয়েটা করতে। বর্তমান। রিফা বাসর ঘরে বসে ইমনের কথাই ভাবছিল। অমনি আনাফ রুমে প্রবেশ করে। আনাফ আজ অনেক খুশি। আজ তার জিত হয়েছে। তার ভালোবাসাকে পেতে সে সক্ষম হয়েছে। দরজা খোলার আওয়াজ পেতেই রিফা একটা দীর্ঘশ্বাস ফেলল। আনাফ যখনই বিছানায় বসতে নেবে, রিফা একটা নাইফ আনাফের দিকে ধরে বলল, রিফা, একদম বিছানায় বসবেন না। আমার থেকে 18 হাত দূরে থাকবেন। পাইছেনটা কি আমাকে? খেলনার পুতুল? যেভাবে যে বলছে সেইভাবে করতে হচ্ছে। আর আমাকে বিয়ে করে এত মহান ভাববেন না। আমি ইমনের ছিলাম, ইমনের আছি, প্লাস থাকবো। সেই জায়গায় আপনি কেউ থাকবে না। আনাফ ছুরিটা দেখে হাসলো। আনাফ, ফল কাটার ছুরি দিয়ে মানুষ কাটবে? হাউ ফানি। হাসতে হাসতে রিফা, কে বলেছে ফল কাটার ছুরি দিয়ে মানুষ কাটা যায় না? আমি চাইলেই সব পসিবল। আনাফ, ও রিয়েলি? বলে এক টান মেরে নাইফটা হাত থেকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। আনাফ, এবার ইম্পসিবল পসিবল করে দেখাও। রিফার দিকে এগোতে এগোতে রিফা ভয়ে ভয়ে পেছোচ্ছে আর কাপা গলায় বলতে লাগলো, রিফা, দেখুন, একদম আমার কাছে আসবেন না। আর আমি এই বিয়ে মানি না। আনাফ, তোমার মানা বা না মানা আই ডোন্ট কেয়ার। আর আল্লাহ ও ডোন্ট কেয়ার। বিয়ে তো হয়েছে। সো বলেই ডেভিল হাসি দিয়ে রিফাকে একটা চোখ টিপে মারল। রিফা ভয়ে ভয়ে আবার ঢোক গিলছে আর এদিক ওদিক তাকাচ্ছে। এক সময় খাটের এক কোণায় গিয়ে থামল রিফা, কারণ আরেকটু পিছে এগোলেই পিছে ধড়াম করে পড়বে, কোমর ভাঙবে। আনাফ মুচকি হেসে রিফাকে এক টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। পরের দিন সকাল। রিফা আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলল। চোখ খুলে দেখল সে আনাফের খালি বুকে। রিফার তো কাল রাতের উক্ত মনে পড়তেই রাগে লাল হয়ে গেল। আর উঠতে চাইলেও আনাফ টান দিয়ে আবার রিফাকে নিজের বুকে ফেলে দিল। রিফা এতে আরও রেগে গেল এবং বলল, রিফা, কি হচ্ছেটা কি? রেগে আনাফ, তোমার মেয়ে দাঁত কেলিয়ে। রিফা, উফ, মাথা তার কি সব ছিঁড়েছে আপনার? ছাড়ুন বলছি। আর কাল রাতে আমাকে টাচ করার সাহস কি করে হলো আপনার? আপনাকে আমি দেখে নেব। ছাড়ুন। চিল্লিয়ে আনাফ, প্রথমত তুমি আমার বউ, তোমাকে টাচ করার রাইট আমার আছে অ্যান্ড এখনও টাচ করেই আছি, তো প্রবলেম কিসের? এখন আমায় দেখে নাও না, সমস্যা কোথায়? দাঁত কেলিয়ে। আনাফের এই দাঁত কেলানোটা রিফার একদম সহ্য হচ্ছে না। তার রিফার নিজের ডান হাতের কনুই দিয়ে আনাফের পেটে গুঁতো দিল আর আনাফও সাথে সাথে ছেড়ে দিল। রিফাও এই সুযোগে ভৌ দৌড় দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল আর আনাফ খিটখিটিয়ে হাসতে লাগলো। আনাফ, বাহ, আমার বউটা তো এত পাজি জানতাম না তো। ইমন, তোমার দেওয়া কথা আমি রাখব। খুব শীঘ্রই তোমার নামটা ওর মন থেকে মুছে ফেলব। রিফা শাওয়ার শেষ করে দেখলো সে তো কোনো জামা আনেনি। রিফা, মা, জামা আনতে তো ভুলেই গেছি। দূর, সব দোষই তো ওই বজ্জাতটার। এ বিয়ে করেছে বলে মনে হচ্ছে হীরের কারখানা পাইছে। এখন জামা চাইবো কি করে বজ্জাতটার কাছে? ধুর ধুর, ভালো লাগে না এসব অত্যাচার। এভাবে নিজের মনে বকবক করছে। অমনি আনাফ দরজা ধাক্কাতে লাগলো। আনাফ, কি হলো ম্যাডাম? বেলা তো গড়িয়ে যাচ্ছে। আপনি কি বাথরুম পরিষ্কার করছেন নাকি যে এত লেট হচ্ছে? কিছুটা রেগে। রিফা, দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি জামা আনতে ভুলে গেছি আপনার জন্য, তাই বের হতে পারছি না।
আনাফ: ও এই ব্যাপার, তা যেভাবে আছো সেইভাবেই চলে আসো, মানা করেছে কে? আমরা তো আমরাই। দাঁত কেলিয়ে। রিফা: এই একদম চুপ লুচ্চু থুক্কু লুচ্চু কোথাকার। আনাফ: এখনকার এখন আসবা নাকি দরজা ভাঙব? রিফা: এই না না, আপনি জাস্ট একটা জামা দিন প্লিজ। আনাফ: ওকে। বলি আনাফ আলমারি থেকে তার একটা পছন্দের ড্রেস আনলো, আর রিফা ভাবতে লাগলো কি ব্যাপার, বলার সাথে সাথে রাজি হলো কেন, কোনো মতলব নেই তো? আনাফ: নাও। রিফা আস্তে আস্তে দরজা ফাঁক করলো, দেখলো একটা শাড়ি। আপাতত কোনো উপায় না পেয়ে ছো মেরে শাড়িটা নিয়ে আনাফের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। রিফার কাণ্ডে আনাফ হাসছে। এমন সময় দরজায় কেউ নক করল। আনাফ একটা টি শার্ট পরে দরজা খুললে দেখলো আনিফা আর তার কিছু কাজিন। আনিফা: কি এত বউয়ের সাথে থাকলে হবে, খেতে হবে তো নাকি? আনাফ: আমি বউয়ের সাথে নেই, সে ওয়াশরুমে ঢুকে বসে আছে, বের হওয়ার নাম নেই। আরিফা ঢঙের শেষ নেই, মুখ বাঁকিয়ে। ঠিক তখনই রিফা ওয়াশরুম থেকে বের হলো। মিতা আরিফাকে চিমটি কেটে বলল। মিতা: চুপ কর তো, তোর সমস্যা কোথায়? আরিফা: আমার কোনো সমস্যা নেই। আনাফের আরিফার উপর খুব রাগ উঠছে কিন্তু কিছু বলছে না। আনিফা পরিস্থিতি সামলাতে বলে। আনিফা: আচ্ছা তোরা আয়, আমরা যাই কেমন? আনাফ: ঠিক আছে। তারপর আনিফা, মিতা, আরিফা সবাই চলে গেল। রিফা: ওই মেয়েটা কে যে আমাকে ঢং বলছে, সাহস তো কম না? রেগে আনাফ এই সুযোগ পেল রিফাকে জেলাস করানোর। আনাফ: ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, অ্যান্ড ছোট থেকে আমাকে ভালোবাসে। মেয়েটা কিউট না? দাঁত কেলিয়ে। রিফা: তো জান না ওই মেয়েটার কাছে, এত যেহেতু কিউট। কি কিউট রে, পুরোই ইঁদুরের চেহারা। কে জানে এরে কি করে এই লিচুর পছন্দ হলো, আর আমার পছন্দ হলে ওরে বিয়ে করতো, আমাকে কেন করবে? আজব। রেগে আনাফ দরজা বন্ধ করে রিফাকে নিজের কাছে টেনে রিফার চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। আর রিফা বারবার নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। প্রায় কিছুক্ষণ রিফা ভেজা চুলের ঘ্রাণ নিয়ে একটা কিস করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রিফা আনাফের কাণ্ডে অবাক। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আনাফকে রেখেই নিচে চলে গেল, কারণ সে এখন আনাফকে বিশ্বাস করতে পারছে না। নিচে গিয়ে দেখতে পেল আনিফা, আরিফা আর মিতা বসে কথা বলছে। মিতা রিফাকে দেখতেই বলে উঠল। মিতা: আরে ভাবি, এসো বসো। আনাফের সাথে ভাইয়া কোথায়? রিফা: ফ্রেশ হয়ে আসছে। আনিফা: ও আচ্ছা। এমন সময় রায়হান এসে হাজির। রায়হান: কি শালিকারা, কি করছো আমার বউয়ের সাথে? আর উনি? রিফাকে দেখিয়ে: ও হ্যাঁ, ইনি তো আমার শালার বউ রিফা। আনিফা: এই দিন দিন তুমি এত ভুলাক্কার কেন হচ্ছ বলো তো? রায়হান: কোথায় ভুলাক্কার হলাম বউ, তোমাকে তো দিব্যি মনে আছে, আর আমার শালিকাদেরও। কি বলো শালিকারা? মিতা আরিফা সাথে: হ্যাঁ জিজু, তা তো অবশ্যই। রায়হান: দেখলে তো কি বলল, ভাব দেখিয়ে। আনিফা: হয়েছে, আর ভাব দেখানো লাগবে না। এমন সময় আনাফ সিঁড়ি দিয়ে নামতে নামতে রিফাকে বলল। আনাফ: ইটস নট ফেয়ার বউ, তুমি আমাকে রেখে নিচে চলে এসে আড্ডা দিচ্ছ। মিতা: আরে বউ পাগল হাজির, বলতেই সবাই হাসতে লাগলো, শুধু আরিফা বাদে। সে তো ভেতর ভেতর রেগে ফুলে ফেঁপে রয়েছে। রায়হান: সাবাস শালা, আমার সাবাস, তুইও আমার মতোই বউ পাগল হবি ভাবতে পারিনি। আনাফ:
বউ পাগলি হলে তো বর পাগল হবেই, তাই না বউ? রিফাকে উদ্দেশ্য করে দাঁত কেলিয়ে। রিফা চোখ রাঙিয়ে আনাফের দিকে তাকালো। আনাফ সাথে সাথে দাঁত কেলানো অফ করে হালকা কাশি দিল। দুজনের কাণ্ডে সবাই হু হু করে হেসে দিল। এবার আরিফাও জ্বলছে। ওদের হাসাহাসির আওয়াজে রানিয়া ওয়াহিদ এসে বলল, রানিয়া, হয়েছে, অনেক মাতামাতি হাসাহাসি হয়েছে, এখন আয়, খেতে আয় সবাই। রিফা, মা আমার সাথে এসো। রিফা, জি আন্টি, সরি আম্মু। রানিয়া ওয়াহিদ কিছুটা হাসলো। তারপর সবাই একসাথে খেতে বসলো। রিফা আনাফের সাথে বসতে নিলে আরিফা কোথা থেকে এসে আনাফের পাশের চেয়ারে বসে পড়ল। তাই রিফা মনে মনে আনাফ আর আরিফাকে ইচ্ছে মতো গালাগাল করে মিতার পাশে বসে পড়ল। রিফার এমন ফেস দেখে আনাফের খুব হাসি পাচ্ছে। খাওয়ার সময় আরিফা আনাফকে বিভিন্নভাবে জ্বালাচ্ছে। এতে আনাফ বিরক্ত হলেও রিফাকে এমন রেগে থাকা দেখে খুবই আনন্দ পাচ্ছে। আর রিফা, সে তো মনে মনে আরিফাকে গণধোলাই দিয়ে যাচ্ছে। এসব আর সহ্য করতে না পেরে রিফা তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে চলে গেল। রিফা এত তাড়াতাড়ি খাওয়া শেষ দেখে আনাস ওয়াহিদ অবাক হয়ে বলল, আনাস, কি হলো? আনাফ, বৌমা এত তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে গেল কেন? অবাক হয়ে আনাফ, তা তো জানি না আব্বা, হয়তো ওর এটা অভ্যাস। আরিফা, এত কুরুচিকর অভ্যাস, ছি, বড়দের সম্মান কি করে দিতে হয় সেটাও জানে না দেখছি। আরিফার কথায় আনাফ রেগে বলল, আনাফ, ও তুই বুঝি সম্মান দিয়ে উল্টে ফেলেছিস? তোর আমার সাথে এত ঘেঁষাঘেঁষির জন্যই চলে গেছে। রানিয়া, কি বলছিস তুই? আর আরিফা, তোকে আমি আগেও বলেছি, এখন আনাফ বিবাহিত, ওর বউ আছে, আনাফের সাথে বেশি মিশবি না। আর তুই কি না, আরেকবার যদি এসব আমি শুনি, ভুলে যাব তুই আমার বোনের মেয়ে, মনে রাখিস। রেগে বলে রানিয়া ওয়াহিদ উঠে চলে গেল। মিতা, ঠিক হয়েছে, বারবার শুধু ভাইয়ার সাথে লাগিস, তাই না? এখন বোঝ কেমন লাগলেও। এরপর খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল। আর আনাফও কিছু কাজে বাইরে চলে যায়। রিফা রুমে বসে বসে ভাবছে কখন আনাফকে শায়েস্তা করবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও আনাফ আসে না। রিফা, ও না আসার কারণ বুঝেছি, ওই কুত্তির সাথে ঢলাঢলি, কুত্তার ব্যস্ত দাঁড়া দেখাচ্ছি মজা। তখনই মিতা রুমে ঢুকলো। মিতার সামনে রিফা নিজের রাগ প্রকাশ করলো না, মুচকি হেসে বলল, মিতা, কি হলো ভাবি, একা একা কী করছো? রিফা, না তেমন কিছু না। ও, তোমার নামটা তো জানাই হলো না। মিতা, ও কামন ভাবি, এত কথা হলো অথচ নাম জানো না? মুক্তা, ওকে বলে লাভ নেই, যে বসের পিএ ছিল তার নাম পর্যন্ত জানেনি। মুক্তার কথা শুনে রিফা আর মিতা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখল নিধি আর মুক্তা দাঁড়িয়ে আছে। মিতা, কি বলো আপু, ভাইয়ার নামই জানতো না? অবাক হয়ে নিধি, হ্যাঁ তার কি বলবো। রিফা, তোরা এখানে? অবাক হয়ে মুক্তা, আমরাই, হেসে। রিফা, কিন্তু আনাফ। নিধি আর মুক্তার পেছন থেকে বলল, আনাফ, আমি এনেছি এই রাগী বউটাকে শান্ত করার জন্য। আনাফের কথায় সবাই হেসে দিল, সাথে রিফাও। হাসি থামিয়ে নিধি বলল, নিধি, রিফা, এগুলো কি শুনি, তুমি নাকি খিটখিটে মেজাজি হয়ে গেছো? রিফা, এই বজ্জাতটার জন্য বাধ্য হয়েছি, ভেঙচি কেটে। আনাফ রেগে বলল, আনাফ, কি বলল, আমি বজ্জাত? রেগে রিফা, বজ্জাতের কারখানা পুরোই। আনাফ অনেক রেগে গেল এবং সেখান থেকে চলে গেল। আনাফ চলে যেতেই চারজনে মিলে অনেক গল্প করতে লাগলো আর আরিফাকে শায়েস্তা করার প্ল্যানও করলো। রিফা, তাহলে এইটাই ফাইনাল। মিতা, ভাবি একদম। মুক্তা, আমার কাছে আছে জিনিসটা। রিফা, ওয়াও দোস্ত, তুই তো কাজের কাজ করে দিলি। মুক্তা, দেখতে হবে তো শালিটা কার, ভাব দেখিয়ে। রিফা, হয়েছে, এত দরদ দেখানোর প্রয়োজন নেই। তারপর চারজন মিলে আরিফার রুমের সামনে আসলো। আরিফা ফেসিয়াল করছে আর বলছে, আরিফা, আজ তো আমায়
আনাফ দেখে হার্ট ফেল করবে। এত সুন্দর করে সাজবো না, সবাইকে পাগল করেই ছাড়বো, আর ওই মেয়েকে উচিত শিক্ষা দেব। লা 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 গান গাইছে। রিফা, আগে নিজে তো বাঁচ, তারপর আমার সাথে লাগতে আসিস, বলে হাসতে লাগলো মনে মনে। তারপর যখন আরিফা চোখে শশাগুলো রাখলো, অমনি রিফা পা টিপে টিপে আরিফার রুমে ঢুকলো আর বিছানার কাছে যেয়ে হাতে রাবারের সাপটা আস্তে করে বিছানায় বসিয়ে দিল। রিফা, ব্যাস, এর দিন দুনিয়া খতম, আমার সাথে লাগা, তাই না? এবার বুঝবে এই রিফা ওয়াহিদ কী জিনিস, ভেবেই চারজন মিলে রুমে চলে আসে। প্রায় আধ ঘন্টা খানেক অপেক্ষা করতেই চিৎকার শোনা গেল আরিফার। রিফার তো এই সময়ের অপেক্ষাতেই ছিল। ওরা বেরিয়ে আসলো রুম থেকে। আরিফা নিচে গিয়ে চিল্লাচ্ছে সাপ 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 বলে, মুখে সেই ব্ল্যাক ফেসিয়াল তো আছেই। রিফারা চারজন মিলে আরিফার এই অবস্থা দেখে হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে চারজনই নিচে চলে গেল। রানিয়া, সাপ কোথা থেকে আসবে, পাগল নাকি তুই? আরিফা, খালামণি বিশ্বাস করো, সত্যি আমি সাপ দেখেছি, সেটা আমার বিছানাতেই। আনাফ, আর ইউ ম্যাড? এ বাড়িতে তো তোর রুমে সাপ, মজা নিচ্ছিস? রেগে আরিফা, আনাফ বিশ্বাস করো, আমি সাপ দেখেছি, প্লিজ চলো সাপটাকে বের করো। আনাফ, ওকে চল, দেখা সাপ কোথায়। বলে সবাই মিলে উপরে গেল আরিফার রুমে গিয়ে কোনো সাপ দেখতে পেল না। এতে আনাফ রাগান্বিত হয়ে বলল, আনাফ, ফাজলামো ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই না, বলে আনাফ চলে গেল নিজের রুমে। আর রিফা ভেতর ভেতর খুশিতে মরে যাচ্ছে। রানিয়া ওয়াহিদ যেতেই চারজন আরিফাকে ঘিরে ধরল। নিধি, সত্যি সাপ ছিল? আরিফা, হ্যাঁ সত্যি ছিল, কিন্তু এখন কেন নেই? রিফা, হয়তো সেটা সাপরূপী ভূত ছিল। আরিফা, কি ভূত? রিফা, আবার আসতে পারে, তাই যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে আজই তোমার শেষ দিন। আরিফা, না, আমি এই বাড়িতে আর থাকবো না, এক্ষুনি আমি সব গুছিয়ে বাসায় চলে যাব। মুক্তা, তাড়াতাড়ি, বলেই চারজন রুম থেকে বেরিয়ে আসলো। তখন আরিফা নিচে যেতেই মুক্তা আরিফার রুমে গিয়ে সাপটা সরিয়ে ফেলেছিল, তাই কেউ দেখতে পায়নি। তারপর চারজন মিলে লাঞ্চ করে যে যার রুমে চলে গেল। আরিফাও কোনো রকমে বাড়ি থেকে বিদায় হয়েছে। রিফা রুমে ঢুকতেই আনাফ রিফাকে হ্যাঁচকা টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরল। রিফা, কি হচ্ছেটা কি, ছাড়ুন আমায়। আনাফ, আমাকে বজ্জাত বলার শাস্তি দেব। রিফা, বাজে কথা কম বলুন। রিফা, বাজে কথা তাই না, বোঝাচ্ছি মজা। সাথে সাথেই আনাফ রিফাকে কিস করে বসল। এইভাবে কাটতে লাগলো দিন। রিফাকে সারাক্ষণ জ্বালিয়ে মারে আনাফ। একবারের জন্য সে ইমনের কথা রিফাকে মনে করতে দেয় না। রিফাও ভুলে যায় ইমনকে আর ভালোবাসতে শুরু করে আনাফকে। প্রায় 3 মাস অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে সে আনাফকে ভালোবেসে ফেলেছে। তখন থেকে ভাবতে শুরু করে কিভাবে তাকে বলবে। এই দিকে নিধিকেও নাহিদ ভালোবেসে ফেলে এবং তাদের বিয়েও সম্পূর্ণ হয়। একদিন আনাফ বাসায় এসে দেখলো সারা বাসা অন্ধকার। বারবার ডাকার পরেও কেউ সাড়া দেয় না। তাই সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে লাগলো সব রুমই ফাঁকা। নিজের রুমে গিয়ে দেখলো বিছানার ওপর একটা চিরকুট রাখা আর সেটা পাশে ক্যান্ডেল, যেটা রুমকে কিছুটা আলোকিত করেছে। আনাফ গিয়ে চিরকুটটা নিল। সেটাতে লেখা আছে ছাদে এসো।
আনাফও আর দেরি না করে ছাদে চলে গেল। আনাফ যেতেই একটা ঘন্টা বেজে ওঠে আর সাথে সাথে লাইট জ্বলে ওঠে চারপাশে। সকল আলোর মাঝে রিফা একটা লাল জর্জেটের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, হাতে লাভ বেলুন নিয়ে। রিফার পেছনে আনাফ খেয়াল করে দেখল বিশাল আকারের লেখা হ্যাপি বার্থডে মাই লাভ। আনাফ তো বড় সারপ্রাইজ দেখে স্তব্ধ। সে ভাবতে পারেনি রিফা এভাবে তাকে উইশ করবে। রিফা আস্তে আস্তে এগিয়ে আসলো। রিফা, জানি না আপনাকে কিভাবে বলবো, তবে এটা বলবো আপনায় আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি। আমার সমগ্র জুড়ে শুধু আপনি আছেন। ভালোবাসি আপনাকে আনাফ, খুব বেশি ভালোবাসি। এই সব কিছুর বিনিময়ে তোমায় চাই। আমি কি তোমার হতে পারি? হ্যাপি বার্থডে ভালোবাসা। আনাফ তো খুশিতে রিফাকে শক্ত করে জড়িয়ে ধরল। আনাফ, হ্যাঁ, আমার ভালোবাসা আমি যে শুধু তোমার। আজ আমি জিতেছি। আমি আমার ভালোবাসার মর্যাদা পেয়েছি। শুক্রিয়া তোমাকে আমার জীবনে আসার জন্য। আই লাভ ইউ রিফা। রিফা টু। রিফার টু বলাতে আনাফ রিফাকে ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে বলে, আনাফ টু মানে? রিফা পুরোটা বলতে শরম করে। রিফার কাণ্ডে আনাফ হাসল এবং বলল, আনাফ পাগলি। রিফা আপনার। এইভাবে বেঁচে থাকুক রিফা আর আনাফের ভালোবাসা। ভালো থাকবেন সবাই। সমাপ্ত।